প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। প্রত্যাশা করি ভবিষ্যতেও তোমরা অনেক ভালো থাকবে। আমি মোহাম্মদ ফারুক মুর্শেদ, প্রভাষক বাংলা, 5 SM নাসিরউদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজ। তোমাদের জন্য আমার অনেক স্নেহ ও ভালোবাসা রইল। সাবস্ক্রাইব মাই চ্যানেল অনলাইন বাংলা পাঠ এবং আমার ফেসবুক পেজে তোমরা লাইক দিবে। আমার ফেসবুক পেজের নাম হলো ফারুক মুর্শেদস অনলাইন বেঙ্গলি ক্লাস। তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমরা আমার সব ক্লাসের ভিডিও সেখানে একসঙ্গে দেখতে পাবে। আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম বাংলা দ্বিতীয় পত্র অংশ। বাংলা দ্বিতীয় পত্রে তোমরা জানো রূপতত্ত্ব অংশে আলোচিত হয় শব্দ গঠনের বিষয়টি। তোমাদের শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া আছে, তার মধ্যে তোমাদের দেওয়া হয়েছে উপসর্গ, প্রত্যয়, সমাস। আমি আজকে তোমাদের সমাস পরিচিতি অংশটি তোমাদেরকে আমি পড়াবো। আমার আজকে সমাস বিষয়ে প্রথম ক্লাস। আমি আজকে দ্বন্দ্ব আর দ্বিগু সমাসের মধ্যে আমার ক্লাসটি সীমাবদ্ধ রাখবো। পরবর্তী ক্লাসে আমি সমাসের অন্যান্য সমাসের অন্যান্য প্রকরণগুলো সম্পর্কেও তোমাদের সামনে আমার আলোচনা আমি উপস্থাপন করব। চলো আর দেরি না করে আমরা মূল পাঠে চলে যাই। আজকের পাঠ হলো সমাস পরিচিতি অংশে এর দ্বন্দ্ব দ্বিগু এই বিষয়টি নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। প্রথমে আসি, সমাস কি। সমাস সম্পর্কে আমি তোমাদেরকে প্রথমে প্রাথমিক কিছু ধারণা দিব। তোমরা জানো বাংলা ভাষায় ব্যবহৃত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। কিন্তু একাধিক পদগুলোকে অর্থ সম্বন্ধযুক্ত হতে হবে, অর্থাৎ তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক থাকতে হবে। যে কোনো পদ হলেই হবে না। একাধিক পদের এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই সমাস বলে। সমাসের অনেক অর্থ আছে, তোমরা জানো, এগুলো তোমরা স্কুলেও পড়েছ। সমাস অর্থ মিলন বলে, সংক্ষেপণ বলে। সমাস আবার একপদীকরণ বলে, অর্থাৎ একাধিক পদের মিলন ঘটায়। সন্ধিতে যেমন পাশাপাশি দুটি বর্ণের মিলন হয়, এখানে ঠিক তেমনি পদের মিলন হয়। তোমাদের বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন শব্দ বা শব্দ তৈরি হয়, সমাস তাদের মধ্যে একটি। অর্থাৎ তোমরা জানো শব্দ গঠন বাংলা ভাষায় অনেকভাবে হতে পারে। প্রত্যয়ের সাহায্য হতে পারে, সন্ধির সাহায্য হতে পারে, সমাসের সাহায্য হতে পারে, উপসর্গের সাহায্য হতে পারে। প্রত্যেকটি বিষয়ই খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হলো সমাস। সমাস শব্দটির ব্যুৎপত্তিগত ব্যুৎপত্তি হলো সম যুগ আস যুগ অ, অর্থাৎ সামনে সম উপসর্গ, মাঝখানে অস ধাতু এবং পিছনে প্রত্যয় অযুক্ত হয়ে সমাস শব্দটি গঠিত হয়েছে। সমাসের এই রীতিগুলো কিন্তু সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সমাস বুঝতে হলে তোমাদেরকে মৌলিক কিছু বিষয় জানতে হবে। সেগুলো কি? সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাসবাক্য, পূর্বপদ, পরপদ, মধ্যপদ, এই বিষয়গুলো তুমি যদি না বুঝো তাহলে তুমি সমাস নির্ণয় করতে পারবে না। অর্থাৎ সমাসের ব্যাসবাক্য তুমি নির্ণয় করতে পারবে না। অর্থাৎ সমাস আসলে শব্দকে সংক্ষেপণ করে। তোমাকে পরীক্ষায় কি করতে হবে? তোমাকে পরীক্ষায় করতে হবে সংক্ষিপ্ত না, তোমাকে করতে হবে পরীক্ষায় সংক্ষিপ্ত অংশটিকে, অর্থাৎ যেটিকে সমস্ত পদ বলা হয়, সমস্ত পদটিকে তুমি আবার বিস্তৃত করবে, অর্থাৎ ব্যাসবাক্যে রূপান্তর করবে। অর্থাৎ সমাজ যে কাজটা তোমাকে করে দিয়েছিল, একাধিক পদকে এক পদে নিয়ে এসেছিল, তুমি পরীক্ষার সময় ঠিক ওই এক পদটাকে বহু পদে নিয়ে যাবে। অর্থাৎ পরীক্ষার সময় তোমাদের উল্টো জিনিসটাই তোমাদের করতে দেওয়া হয়। যাক, এটা কোনো বিষয় না। তোমরা এগুলো জেনে নিবে, তাহলে তোমাদের ব্যাসবাক্য নির্ণয় করো অথবা অনেকগুলো পদকে সংক্ষেপণ করো, দুটো কাজই তোমরা করতে পারবে এই জিনিসগুলো জানলে। সমস্ত পদ, সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন উপরে দুটি উদাহরণ দেওয়া আছে, দোয়াত কলম,
পীত অম্বর যার পীতাম্বর। এখানে দোয়াত কলম ও পীতাম্বর এই দুটি শব্দ হলো সমস্ত পদ। কেন? এগুলো দোয়াত ও কলম। এখানে কিন্তু তিনটি পদ, একটি পূর্বপদ দোয়াত, মাঝখানে সংযোজক অব্যয় উ, এবং পরপদকে কিন্তু আবার উত্তর পদও বলা হয়। কলম তিনটি পদ ছিল, এখন সেটি একটি শব্দে পরিণত হয়েছে বা একটি পদে পরিণত হয়েছে, সেটা হলো দোয়াত কলম। তাই এটিকে সমস্ত পদ বলা হচ্ছে। সমস্ত পদকে আবার সমাসবদ্ধ পদও বলা হয়। আবার তোমরা দেখো সমস্যমান পদ। তাহলে কি সমস্যমান পদ? হলো কতগুলো পদের মিলিত রূপ। এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। অর্থাৎ সমস্ত পদ যে পদগুলোর মিলিত রূপের মাধ্যমে হয়েছিল, সেই বিভিন্ন পদগুলাই হলো সমস্যমান পদ। আর বেশ বাক্য, এই যে অনেকগুলো সমস্যমান পদ নিয়ে যে বাক্যটি গঠিত, সেটি বেশ বাক্য। যেমন সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাস বাক্য, বেশ বাক্য বা বিগ্রহ বাক্য। বেশ বাক্যকে সমাস বাক্য বলা হয়, বিগ্রহ বাক্য বলা হয়। এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবে। এখন চকের মাধ্যমে আমি জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো সমাসের গঠন কিরকম। দেখো এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, গড়ে পালিত জামাই, গড় জামাই। এখানে গড়ে পালিত জামাই পদ হলো তিনটি। যেটি আগে থাকবে সেটি হলো পূর্বপদ, যেটি মাঝখানে থাকবে সেটি হলো মধ্যপদ, যেটি শেষে থাকবে সেটিকে বলা হবে পরপদ বা উত্তরপদ। তাহলে আবার এই পূর্বপদ, মধ্যপদ, পরপদ এই তিনটি পদ প্রত্যেকটি আলাদাভাবে এক একটি সমস্যামান পদ। অর্থাৎ ঘরে একটি সমস্যামান পদ, পালিত একটি সমস্যামান পদ, তারপর পরপদ হিসাবে এখানে যে জামাই শব্দটিকে দেখছো সেটিও একটি কি সমস্যামান পদ। প্রত্যেকটি সমস্যামান পদ যখন এক পদে পরিণত হয়ে যায়, যেমন এখানে গড় জামাই, সেটিকে তখন আমরা বলবো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর ঘরে পালিত জামাই এই বাক্যটিকে আমরা বলবো বেশ বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য বা বহুপদী বাক্য। তোমরা এই বিকল্প নামগুলো তোমরা শিখে রাখবে, কারণ তোমরা যখন বিভিন্ন ব্যাকরণ বই তোমরা পড়বে তখন তোমরা বিভ্রান্ত হয়ে যেতে পারো যে কোনো জায়গায় বেশ বাক্য, কোনো জায়গায় বিগ্রহ বাক্য, কোনো জায়গায় সমাস বাক্য, কোনো জায়গায় বহুপদী বাক্য বলা হয়েছে। তখন তোমরা হয়তো তখন বুঝতে সক্ষম হবে না যে জিনিসটা কি একই জিনিস নাকি এগুলো এক একটা আলাদা জিনিস। তো এখান থেকে তোমরা শিখে নিবে সমাসের প্রয়োজনীয়তা জিনিসটা। আমরা যে বিষয়টা পড়ছি সেটা আসলে কেন প্রয়োজন আমরা সেটা একটু জেনে নিই। সমাসের মাধ্যমে অনেক নতুন শব্দ গঠন করা যায়, ভাষাকে সহজ সরল, সংক্ষিপ্ত, প্রাঞ্জল ও শ্রুতিমধুর করা যায়। অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ করা যায়, সহজভাবে শব্দ উচ্চারণ করা যায়, বক্তব্যকে সুন্দর, শ্রুতিমধুর, সংক্ষিপ্ত, সহজ সরল, অর্থবহ, তাৎপর্যপূর্ণ করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাক্যকে গতিশীল করা যায়। তুমি যখন কিছু লিখতে যাবে, নিজের মাতৃভাষায় তুমি যখন কিছু লিখতে যাবে, তোমার যদি বাক্যটি অনেক লম্বা হয় তাহলে তুমি লেখার সময় তোমার অনেক কষ্ট হবে, এবং সেখানে তোমার লেখার শৈলীটা অর্থাৎ তোমার লেখার বৈশিষ্ট্যটা ধীরগতির হয়ে যাবে, অর্থাৎ মন্তরগতির হয়ে যাবে, গতিশীল হবে না। আসলে সমাস জিনিসটাই তৈরি হয়েছে সাহিত্য রচনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। অর্থাৎ বাক্যকে যত বেশি গতিশীল করা যায় কিন্তু বাক্যের ভাষাশৈলী কিন্তু অনেক সুন্দর হয়। তোমরা এই বিষয়টা লক্ষ্য করবা। যেমন তুমি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই যে সিংহাসন শব্দটা একটি শব্দ দিয়ে তুমি লিখলে যে সৌন্দর্য প্রকাশ পাচ্ছে, কিন্তু যখন তুমি তিন পদ করে লিখবে তখন কিন্তু বাক্যের গতি অনেক মন্তর হয়ে যাবে, সেটা পড়তেও ভালো লাগবে না। সমাসের কাজ কি? সমাসের কাজটা আমরা এখানে একটু দেখে, সমাসের কাজ হলো একাধিক শব্দকে এক শব্দ করে দেয়। যেমন বকের ন্যায় ধার্মিক, এখানে শব্দ হলো তিনটি শব্দ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনটি শব্দকে একটি শব্দে পরিণত করেছে, অর্থাৎ বকের ন্যায় ধার্মিক, বক ধার্মিক। দুই বা ততোধিক পদকে এক পদে নিয়ে আসে সমাস। নব যে পল্লব, নব পল্লব,
এখানে দেখো নব শব্দটি বিশেষণ, যে শব্দটি সংযোগ জ্ঞাপক সর্বনাম, পল্লব শব্দটি বিশেষ্য। এই তিনটি পদ মিলে হয়েছে নবপল্লব। তাহলে সমাসের কাজ কি? সমাস যে কোনো জিনিসকে কি করে দেয়? সংক্ষেপণ করে দেয়। অনেকটা এটাকে বলা যায় সংকুচিত করে, বাক্যকে সংকুচিত করে এক পদে নিয়ে আসে। এতে কি হয়? ভাষা অনেক গতিশীল হয়, ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায়। সমাসের প্রকারভেদ। সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, কর্মদ্বারয় সমাস, অব্যয়ীভাব সমাস। আমরা এবার আমাদের আজকের আলোচ্য বিষয়ে চলে আসি। আমাদের আজকে আলোচ্য বিষয় দ্বন্দ্ব সমাস, কপুলেটিভ। এখানে একটি ইংরেজি বাক্য আমি লিখেছি, কেন লিখেছি সেটা একটু বলি। জয়নিং টুগেদার কোঅর্ডিনেট ওয়ার্ডস অর ওয়ার্ড গ্রুপস and expressing addition of their meaning, a copulative conjunction. দ্বন্দ্ব সমাসকে বলা হচ্ছে কপিউলেটিভ কনজাংশন, অর্থাৎ দ্বন্দ্ব সমাস অনেকটা সংযোজক অব্যয়ের মতো কাজ করে। অর্থাৎ এখানে সংযোজক অব্যয়, তোমরা জানো এখানে সংযোজক অব্যয় ব্যবহৃত হয়, এবং ও আর, এই তিনটি সংযোজক অব্যয় দ্বন্দ্ব সমাসে ব্যবহৃত হয়। দ্বন্দ্ব সমাস, সেজন্য দ্বন্দ্ব সমাসকে বলা হচ্ছে কপিউলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেট ওয়ার্ডস অর ওয়ার্ড গ্রুপস অ্যান্ড এক্সপ্রেসিং এডিশন অফ দেয়ার মিনিংস। এডিশন অর্থাৎ যোগ করে, অর্থাৎ সংযুক্ত করে, এক বা একাধিক শব্দ এবং শব্দ দলকে কি করে? সংযুক্ত করে। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাস বাক্যে একটি সংযোজক অব্যয় কখনো বিয়োজক দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ সমস্যাপন পদের অর্থের সমান প্রাধান্য থাকে, অর্থাৎ পূর্বপদের যেভাবে প্রাধান্য থাকে পরপদেরও সেরকম প্রাধান্য থাকে। যেমন তাল ও তমাল, তাল তমাল, দোয়াত কলম, দোয়াত কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত কলম প্রতিটি পদেরই কিন্তু অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাস বাক্যে এবং ও আর এই অব্যয় পদগুলো ব্যবহৃত হয়। যেমন মাতহ পিতা, মাতা পিতা, এখানে ও সংযোজক অব্যয়টি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি? দ্বন্দ্ব সমাস চেনার উপায় হলো, তুমি পূর্বপদ এবং পরপদের মাঝখানে ব্যাস বাক্যে একটি সংযোজক অব্যয় দেখবে, সেটা হোক এবং, সেটা ও হতে পারে, সেটা আর হতে পারে। তুমি কি করবা? সমস্ত পদে নিয়ে যেতে সেখানে একটা হাইফেন দিতে হবে। ব্যাস বাক্যে নিয়ে যেতে হলে তোমাকে হাইফেনের জায়গায় ও দিতে হবে। এইভাবে সহজে তুমি দ্বন্দ্ব সমাসকে চিনতে পারবে। দ্বন্দ্ব সমাস গঠন কিভাবে হতে পারে? দ্বন্দ্ব সমাসের গঠন নিয়ে আমরা আলোচনা করব। দ্বন্দ্ব সমাস অনেক ধরনের হয়। দ্বন্দ্ব সমাসের প্রকরণটা আমি তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। দ্বন্দ্ব সমাসের প্রকরণ। দ্বন্দ্ব সমাসের প্রকরণ হলো সমাত্মক দ্বন্দ্ব, বিপরীতাত্মক দ্বন্দ্ব, বিরোধাত্মক দ্বন্দ্ব, সমাহার দ্বন্দ্ব, মিলনাত্মক দ্বন্দ্ব, অলুপ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব সমাসের শ্রেণীকরণ। এখন আমি তোমাদেরকে একটু বলি কিভাবে শব্দ গঠিত হয় দ্বন্দ্ব সমাসে। মিলনাত্মক শব্দ যুগে, অর্থাৎ মা বাবা, মা বাপ, মাসি পিসি, জিন পরি, অর্থাৎ মিল থাকবে, পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। বিরোধাত্মক, অর্থাৎ এদের মধ্যে বিরোধ থাকবে, দা কুমড়া, ওহি, নকুল, স্বর্গ, নরক। বিপরীতাত্মক শব্দ যুগে, অর্থাৎ আয়ের বিপরীত হলো ব্যয়, সেই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। জমার বিপরীত হলো খরচ, অর্থাৎ শব্দের বিপরীত জিনিসটা বোঝানো হবে। অর্থাৎ পূর্বপদে যদি আয় থাকে, পরপদে থাকবে ব্যয়, অর্থাৎ বিপরীত মুদ্রার এপিঠ আর ওপিঠ। অঙ্গবাচক শব্দ যুগে হাত, পা, নাক, কান এগুলো দিয়েও হতে পারে। সংখ্যাবাচক 7, 5, 9, 6, 7, 17। সমার্থক শব্দ যুগে হতে পারে হাট, বাজার, গড়, দোয়ার, কল, কারখানা, মোল্লা, মৌলভী। প্রায় সমার্থক ও সহজ শব্দ যুগে হতে পারে কাপড়, চুপড়, পোকা, মাকড়, দয়া, মায়া, এগুলো দিয়েও হতে পারে। দুটি সর্বনাম যুগে হতে পারে, যেমন যা তা, যেগুলোকে সাপেক্ষ সর্বনাম বলা হয়। যে সে, যথা তথা, তুমি আমি, এখানে সেখানে। দুটি ক্রিয়া যুগে হতে পারে, অর্থাৎ পূর্বপদ ক্রিয়া হবে, পরপদ ক্রিয়া হবে। দেখা, শোনা, যাওয়া, আসা, চলা, ফেরা। দুটি ক্রিয়া বিশেষণ যুগে,
ক্রিয়া বিশেষণ কাকে বলা? যখন ক্রিয়াকে বিশেষায়িত করা হয় সেটাই ক্রিয়া বিশেষণ, তোমরা এগুলো জানো। ধীরে সুস্থে, আগে পাছে, আকারে ইঙ্গিতে, দুটি বিশেষণ যুগ হতে পারে। অর্থাৎ পূর্বপদ ভালো কিছু বোঝাবে অথবা পরপদ ভালো কিছু বোঝাতে পারে অথবা দুষ বোঝাইতে পারে। তোমরা জানো দুষ গুণ বোঝালে সেটাই বিশেষণ পদ। অর্থাৎ ভালো মন্দ, কম বেশি, আসল নকল, বাকি বকেয়া। সমার্থক দ্বন্দ্ব কাজকর্ম, বিপরীতাত্মক দ্বন্দ্ব দিন ও রাত, বিরোধাত্মক দ্বন্দ্ব দা কুমড়া, সমাহার দ্বন্দ্ব দুধ ও কলা, মিলনাত্মক দ্বন্দ্ব চাল ও ডাল, চাল ডাল। অলুপ দ্বন্দ্ব, অলুপ দ্বন্দ্ব তোমরা অলুপ দ্বন্দ্ব, অলুপ দ্বন্দ্ব, অলুপ দ্বন্দ্ব এবং অলুক দ্বন্দ্ব দুইটা একই কথা, অর্থাৎ লুপ না হওয়া অলুক দ্বন্দ্ব বলা হয় সেটাকে, যেটাতে বিভক্তি লুপ্ত হয় না। বহুপদী দ্বন্দ্ব রূপ রস গন্ধ স্পর্শ, রূপ রস গন্ধ স্পর্শ, অর্থাৎ এইটাতে অনেকগুলা পদ থাকবে। একশেষ দ্বন্দ্ব তুমি আমি ও সে আমরা। একশেষ দ্বন্দ্বের আসলে বিষয়টি আমি পরে বলবো তোমাদের। একশেষ দ্বন্দ্বটা একটু খুবই দরকারি বিষয়। আমি একটু দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করে যাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সমার্থক শব্দ, সমসমান পদগুলো সমার্থক হবে। তোমাদের আগে বলেছি, যেমন হাট বাজার, হাট বাজার দুটাতেই কিন্তু কেনাকাটা হয়, অর্থাৎ একই জিনিস, সমার্থ জিনিস। বিপরীতাত্মক উত্তরপদ ও পরপদ, উত্তরপদ দিয়ে বোঝানো হচ্ছে পরপদ, উত্তরপদ ও পূর্বপদ পরস্পরের বিপরীত হবে, আয় ব্যয়। বিরোধাত্মক দ্বন্দ্ব, সমসমান পদগুলো যদি পরস্পরের বিরোধী বা শত্রু ভাবাপন্ন হয় তাহলে বিরোধাত্মক দ্বন্দ্ব হবে। যেমন দা কুমড়ো, দা সবসময় কুমড়োকে কাটে, ঠিক আছে, এই জিনিসটাই বোঝানো হচ্ছে। সমাহার দ্বন্দ্ব দুই বা তার বেশি শব্দের সমষ্টিকে সমাহার বোঝায়। যেমন মাছ ও মাংস, মাছ মাংস, নদী ও নালা, নদী নালা, মুড়ি ও মুরগি, এগুলো তোমরা পড়ে নিবে। এরপর আসি মিলনাত্মক দ্বন্দ্ব। তোমাদের আগে বলেছি মা বাপ, মাসি পিসি, চা বিস্কুট, ভাই বোন, এগুলো হলো একটা পারিবারিক সম্পর্ক। এখানে সবার মধ্যে এক ধরনের সবাই মিলেমিশে থাকে। মিলনাত্মক দ্বন্দ্ব তো মিল বুঝাবে এখানে। অলোক বা অলুক সম্পর্কে বলেছি, যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন দুধে বাতে, আমি জিনিসটা একটু বুঝাই বলি। দুধে বাতে পূর্বপদে এখানে বিভক্তি আছে, তোমরা জানো হলো সপ্তমী বিভক্তি, অতে এগুলো সপ্তমী বিভক্তি। ভাতে ত কাতে এখানে আছে, হলো সপ্তমী বিভক্তি, অর্থাৎ এটা হলো সমস্ত পদ দুধে বাতে। এটাকে যখন আমি বেশ বাক্য করব দুধে ও বাতে, সেখানেও কিন্তু দুধ ভাত বলি নাই, আমি বলেছি দুধে ও বাতে, অর্থাৎ এখানে বিভক্তির কোনো পরিবর্তন হয়নি, সেজন্য এটাকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, তিন বা বহু পদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন সাহেব বিবি গোলাম, হাত পা নাক মুখ চোখ, এখানে একটাতে তিনটা আর একটাতে চারটা পদ রয়েছে। একশেষ দ্বন্দ্বটা সমসমান পদগুলি সমাসবদ্ধ হয়ে বহু বচনান্ত একটি পদে পরিণত হয়। উদাহরণ আমি তুমি ও সে আমরা। আমি তুমি ও সে, এটাকে যখন আমি আমরা লিখবো তখন সেটা বহু বচনের রূপ নিয়েছে। তুমি ও সেকে যখন আমি যুক্ত করে এক পদে নিয়ে আসবো এবং সেই পদটি যখন বহু বচন প্রকাশ করবে তখন সেটাই হবে যে আসলে একশেষ দ্বন্দ্ব। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে, তোমরা এই জায়গায় অনেক ভুল করে ফেলো। দ্বন্দ্ব সমাসের কিছু উদাহরণ আমি এখানে দিব। এখানে দেখো এই অংশে আমি পূর্বপদ ও পরপদ, অর্থাৎ পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ, তোমরা অর্থাৎ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদে কোন পদটি থাকে, কোন পদে মিলে দ্বন্দ্ব সমাস হচ্ছে সেটা আমি এখানে তোমাদের চকে দেখিয়েছি। তোমরা নিজেরা এখানে দেখে নিবে, আমি বিস্তারিত এখানে বলতেছি না। যেমন প্রথমটি আমি একটা বলে দিই, বিশেষ্য যুগ বিশেষ্য, অর্থাৎ পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য। যেমন আইন ও আদালত, এখানে আইন যেমন বিশেষ্য শব্দ, আদালতও তেমন বিশেষ্য শব্দ, দুটো মিলে হয়েছে আইন ও আদালত। আরেকটি বলি সংখ্যাবাচক শব্দও হতে পারে। যেমন 10 20 10 20, 10 ও 20, এখানে সংযোজক অব্যয় দেওয়া আছে 10 ও 20 10 20। তেমনি কি হতে পারে, সর্বনাম মিলে হতে পারে। যেমন তুমি ও আমি, তুমি আমি। সম্পর্কযুক্ত শব্দ দিয়েও হতে পারে, মা ও বাবা, তো পূর্বপদেও মা এবং পরপদে বাবা, তাহলে হলো কি মা এবং বাবা দুটি সম্পর্কযুক্ত শব্দ। এভাবে দ্বন্দ্ব সমাস গঠিত হতে পারে। এখানে দেখো একাত্মবোধক শব্দ, সহচর শব্দ, অনুচর শব্দ। তোমরা এইখানে এভাবে সোজা লাইন ধরে তোমরা একটু পড়ে নিবে, তাহলে বুঝবে। অর্থাৎ পূর্বপদে হাট
হলো একাত্মবোধক শব্দ, পরপদে বাজার হলো একাত্মবোধক শব্দ, দুটো মিলে একটা সংযোজক অব্যয়ের সঙ্গে যুক্ত হয়ে হয়েছে হাট বাজার। এভাবে তোমরা সবগুলো পড়ে নিবে। এখানে বিকাশ শব্দ, অনুকাশ শব্দ জল ও টল, জল টল, বিকাশ শব্দ তুক ও তাক, তুক তাক, এভাবে তোমরা পড়ে নিবে। এবার আমরা চলে আসি দ্বিগু সমাসে। দ্বিগু সমাসকে নিউমেরাল কম্পাউন্ড বলা হচ্ছে। সমাসকে ইংরেজিতে অনেক জায়গায় কম্পাউন্ড বলা হয়, কারণ সমাস অনেকগুলো পদকে সংযুক্ত করে যোগ করে, সেজন্য এটাকে কম্পাউন্ড হিসেবেও দেখা হয়। দ্বিগু সমাসকে নিউমেরাল সমাস কেন বলা হচ্ছে? আসলে দ্বিগু সমাসের বিষয়টা হলো সংখ্যা নিয়ে। দ্বিগু শব্দের নিয়েও অনেক মতভেদ আছে। দ্বিগু শব্দটা হলো, অনেকে বলে যে দ্বি মানে দুই, গো মানে গরু, অর্থাৎ দ্বি গরুর বিনিময়ে কৃত, অথবা দ্বি গরুর বিনিময়ে কৃত, বা এইভাবে তোমরা এটা ব্যাস বাক্য দেওয়া হয় অনেক সময়। অর্থাৎ এখানে কিন্তু গরু তখনকার, আসলে গরু এখানে গরু কোত্থেকে আসলো? আসলে বিষয়টা হলো দ্বিগু দুইটি গরু দিয়ে, তখন তোমরা জানো ভারতে কিন্তু, প্রাচীন ভারতবর্ষে কিন্তু দ্রব্যের বিনিময়ে মুদ্রা হিসেবে, মুদ্রার প্রচলন হওয়ার পূর্বে কিন্তু মানুষজন কি করতো? দ্রব্যের বিনিময়ে, অর্থাৎ আমার আলু আছে, আমার চাল লাগবে, আমি একজনকে আলু দিব, সে আমাকে চাল দিবে। এইভাবে বিনিময় প্রথার মাধ্যমে তারা কি করতো? জিনিসপত্র কেনাকাটা করত। অর্থাৎ দুটি গরুর বিনিময়ে কিন্তু কিছু কেনা, এটাই হলো দ্বিগু সমাস। এইখান থেকে অর্থাৎ জিনিসটা হলো যে এখানে সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যা, পূর্বপদে সংখ্যা থাকবে এবং সমষ্টি বোঝাবে, দুইটি গরু, সেখানে দুইটি গরুর সমষ্টি। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়, কোনো কোনো ক্ষেত্রে বিশেষণও হয়। উদাহরণগুলো একটু বলি। ত্রিকাল, তিন কালের সমাহার। এখানে তিন হলো সংখ্যাবাচক শব্দ, এটা হলো, কাল হলো বিশেষ্য, এবং শেষে সমাহার শব্দটি দিয়ে সমষ্টি বোঝাচ্ছে, অর্থাৎ সমষ্টিবাচক শব্দ সমাহার সবসময় পিছনে থাকবে। চৌরাস্তার সমাহার। তেমাতা, তিন মাতার সমাহার। পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। ত্রিপদী, বা তিন পদের সমাহার। ত্রিফলা, বা তিন ফলের সমাহার। নবরত্ন, বা নয় রত্নের সমাহার। তেপান্তর, তিন বা তে প্রান্তরের সমাহার। দ্বিগু সমাসের, দ্বন্দ্ব সমাসের যেভাবে আমরা চকের মাধ্যমে দেখেছি, এখানেও ঠিক দেখো, পূর্বপদে থাকবে সংখ্যাবাচক বিশেষণ, পরপদে থাকবে বিশেষ্য, সে দুটির সঙ্গে যুক্ত হবে সমাহার শব্দটি। এভাবে তোমরা বুঝবে। পাঁচ সেরের সমাহার পশুরি, সমস্ত পদ হলো কি? পশুরি। পঞ্চবটের সমাহার পঞ্চবটি। নব বা নয় রত্নের সমাহার নবরত্ন। তিন পদের সমাহার ত্রিপদী। অর্থাৎ প্রথমে থাকবে সংখ্যাবাচক শব্দ। তুমি দ্বিগু সমাস চিনার সহজ উপায় হলো, দ্বিগু সমাসে পূর্বপদে থাকবে সংখ্যাবাচক শব্দ। তুমি সংখ্যাবাচক শব্দ দেখলেই বুঝবে সেটা দ্বিগু সমাস। পিছনে সমাহার থাকলে সেটা তুমি ধরে নিবে যে এটাতে কি হয়েছে, এটা দ্বিগু সমাসই হবে। এটা দ্বিগু সমাসে বেশ বাক্য করার জন্য তোমাকে সমাহার শব্দটি বসাতে হবে। এভাবে তোমরা পড়ে নিবে এখান থেকে। এবার আমি তোমাদের ছকের মাধ্যমে দ্বিগু সমাসের শনাক্তকরণ সূত্র দেখাবো, অর্থাৎ দ্বিগু সমাসটা কিভাবে হয় ছকের মাধ্যমে দেখাবো। সংখ্যাবাচক বিশেষণ, বিশেষ্য, সমাহার, সমাসবদ্ধ পদ আগের মতোই ঠিক। সংখ্যাবাচক বিশেষণে 13, বিশেষ্যতে নদী, সমাহারে নদী, সমাহার এই শব্দটি এখানে বসালাম। সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ 13 নদী সমাহার, 13 নদী। এখানে 13 হলো পূর্বপদ, নদী হলো পরপদ, এবং এটি হলো সমষ্টিবাচক বিশেষ্য। এটাকে মধ্যপদ হিসাবেও দেখতে পারো যেহেতু মাঝখানে আছে, কিন্তু এটি শেষ পদ, অর্থাৎ এখানে শেষ পদ হিসাবে ব্যবহৃত হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সব দ্বিগু সমাস মোটামুটি এইভাবে, মানে গঠন কাটামুটি এভাবে হয় সবগুলোতে। একটু ব্যতিক্রম আছে, সেটা হলো তদ্ধিতাত্মক দ্বিগু সমাসে। দ্বিগু সমাস সমস্ত পদটি কখনো আকারান্ত কখনো ইকারান্ত হয়। যেমন ত্রিফলের সমাহার, এখানে হয়েছে কি? ত্রিফলা, অর্থাৎ এখানে ফল আছে কিন্তু এখানে ফলা হয়েছে। পঞ্চবটের সমাহার, এখানে বট আছে, এখানে হয়েছে বটি,
অর্থাৎ শেষে আকার হতে পারে, শেষে দীর্ঘ ইকার হতে পারে। তো এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবে। দ্বিগু সমাস সাধারণত দুই প্রকার হয়, তদ্ধিতার্থক দ্বিগু, সমাহার দ্বিগু। তদ্ধিতার্থক দ্বিগু সমষ্টি একটু তোমাদের বোঝানোর দরকার আছে। যে দ্বিগু সমাসে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদ গঠিত হয় তাকে তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলে। যেমন দুই গরুর মূল্যে কেনা, দুই গরুর মূল্যে কেনা দ্বিগু। এটা এরকমও হতে পারে দুই গরুর বিনিময়ে কৃত, কৃত মানে ক্রয় করা। কৃততে কি হয়েছে, কৃততে ইত প্রত্যয় যুক্ত হয়েছে। আবার কেনা, এখানে আমি বলি জিনিসটা হলো কি, অর্থাৎ এখানে তদ্ধিত প্রত্যয় কোথায়, জিনিসটা দেখতে হবে যে এখানে তদ্ধিত প্রত্যয়টাই কোথায়। দুই গরুর মূল্যে কেনা, এখানে কেনা শব্দটি কৃত থেকে এসেছে, কৃততে ইত প্রত্যয় আছে, ক্রয় করা। এইটা আরেকটা উদাহরণ আমি অন্য জায়গা থেকে দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। যেমন সেটা হলো জিনিসটা আমি একটু তোমাদেরকে তদ্ধিতার্থক দ্বিগু সমাসের আরেকটু উদাহরণ দিয়ে তোমাদের বোঝায়। দই মাতুর, দই মাতুর হলো দ্বিমাতার সন্তান। আবার শান মাতুর হলো ছয় মাতার সন্তান। দই মাতুর দিয়ে বলা হচ্ছে গণেশকে, শান মাতুর দিয়ে বলা হচ্ছে কার্তিককে। যাক, এটা আমাদের বিষয় না। এখানে দেখো দই মাতুর, শান মাতুর, এখানে পিছনে দেখো ওর শব্দটি যুক্ত হয়েছে। এটি হলো আসলে তদ্ধিত প্রত্যয়। যেমন তোমাদের মেদুর, মিদ যুগ ওর, তারপর ভাসুর, ভাস যুগ ওর। অর্থাৎ জিনিসগুলা তোমাদের এগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, প্রত্যয়গুলো আগের মতো ঠিক ব্যবহৃত হয় না ভাষায়। জিনিসটা হলো এই দ্বিগু সমাস, যেটা তদ্ধিতার্থক দ্বিগু সমাস আছে, সেটা এক পদ হওয়ার পিছনে কিন্তু কি কাজ করেছে, তদ্ধিত প্রত্যয়ের একটা ভূমিকা আছে। অর্থাৎ তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ শেষের দিকে বসে। এখানে যে কৃত, দুই গরুর মূল্যে কৃত, এখানে কৃত শব্দটি, প্রত্যয় গঠিত শব্দটি পিছনে আছে। অর্থাৎ যে দ্বিগু সমাসে প্রত্যয় মূলক শব্দটি শেষের দিকে বসে, সেটি আসলে তদ্ধিতার্থক দ্বিগু সমাস। এই যে উর, উর মাতুর, মাত যুগ উর, ভাসুর, ভাস যুগ উর, মেদুর, এই জিনিসগুলা দেখবা। আরেকটা জিনিস এখানে দেখো, এক কড়ি দিয়ে কেনা, দুই কড়ি দিয়ে কেনা, অথবা এটাকে বলতে পারো এক কড়ির মূল্যে কেনা, এমন। তাইলে এক কড়ি, দু কড়ি, তিন কড়ি, পাঁচ কড়ি, সাত কড়ি, ন কড়ি, এইভাবে এগুলোকে এভাবে বলা হয়। এই দ্বিগু সমাসটি তৈরি নিষ্পন্ন হওয়ার পিছনে, নিষ্পন্ন হয়ে গঠিত হওয়ার পিছনে কিন্তু তদ্ধিত প্রত্যয় ছিল। এই তদ্ধিত প্রত্যয়গুলো এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নেই। তোমরা একটু পড়ে নিবে জিনিসগুলা। সমাহার দ্বিগু, তোমাদেরকে ইতোমধ্যে আমি সেটা বলেছি, যে দ্বিগু সমাসে এককালে অনেক বস্তু বা ব্যক্তির সমাহার বা সমষ্টি বোঝায়, তাকে সমাহার দ্বিগু সমাস বলে। অর্থাৎ এখানে আসলে সমাহার শব্দটি শেষের দিকে বসে এটা সমষ্টি বোঝাবে। অর্থাৎ 5টি বট গাছের সমষ্টি, 5টি অব্দের সমষ্টি, 5টি দিবসের সমষ্টি, সপ্তাহের সমাহার সপ্তাহ, নবরত্নের সমাহার নবরত্ন, অর্থাৎ সমষ্টি বোঝাবে। সমষ্টি যখন বোঝাবে সেটা হলো সমাহার দ্বিগু। আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত। তোমাদের আজকে আমি পড়ালাম দ্বন্দ্ব সমাস ও দ্বিগু সমাস। তোমরা তোমাদের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো তোমরা একটু পড়বে, দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস বিষয়ে তোমাদের বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়বে। তাহলে তোমাদের জিনিসগুলো অনেক তোমরা স্বচ্ছভাবে বুঝতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার ক্লাসগুলো নিয়মিত নিতে থাকবো। তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমার ফেসবুক পেজে লাইক দিবে এবং নিয়মিত পড়ালেখা করবে। যতই দুর্যোগ মহামারী আসুক না কেন, পড়ালেখা তোমরা সবসময় চালিয়ে যাবে। মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবে, পদে পদে বাধা আসবে, তার মধ্যে আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। মনে রাখবা, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। অর্থাৎ অন্ধকার একদিন চলে যাবে, আলো আসবে আমাদের সবার সামনে। আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, করোনাকে আমরা জয় করব। তোমাদের
সঙ্গে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সমাসের বাকি অংশটুকু নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ, সবাই ভালো থেকো। খোদা হাফেজ।